প্রশ্নগুলো দেখছো এই প্রত্যেকটা প্রশ্নের মধ্যে থেকে কোনো না কোনো একটা প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় এসে যেতেই পারে, কারণ থার্ড সেমিস্টার তোমাদের হবে এমসিকিউ প্রশ্ন। তো এই যে প্রশ্নগুলো তোমাদের জন্য এখানে রেখেছি তার মধ্যে কোনো একটা এসে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি, তাই অবশ্যই এগুলো নোট করে নাও এবং এর উত্তরগুলো ঠিক কি হবে সেটা তো তোমাদেরকে জানিয়ে দেবই, তবে আমি বলার আগে তোমরা কিন্তু বলার চেষ্টা করবে। তো এই প্রশ্নগুলো ছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ আরো যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা ক্লাস চলাকালীন আলোচনা করে নেব, তাই সম্পূর্ণ উপস্থাপনাটা মনোযোগ সহকারে তোমাকে শুনতে হবে, বুঝতে হবে এবং দেখে নিতে হবে। চলো সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। ক্লাস 12 এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আর কিছুদিন পরেই দিতে চলেছো থার্ড সেমিস্টারের পরীক্ষা। তো তোমাদের এই থার্ড সেমিস্টারের ভূগোল বিষয়ে নতুন আরো একটা উপস্থাপনা নিয়ে চলে এসেছি আজকের এই বিশেষ উপস্থাপনায়। প্রত্যেককে তোমাদের জানাই স্বাগত এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে। আজকের উপস্থাপনা যে বিষয়বস্তু থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, তোমাদের ভূগোলের পার্ট সি পোর্শন যেটা রয়েছে ভারতের ভূগোল, সেটারই একটা অংশ নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করে নেব। সেটা কি দেখো, ভারতের ভূগোলের ইউনিট 1 যেটা রয়েছে সেটা হচ্ছে জনসংখ্যা। ভারতের ভূগোল এটা রয়েছে পার্ট সি তে, তাহলে তারই ইউনিট 1 এ যে জনসংখ্যা আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করে নেব। তো এই জনসংখ্যা পোর্শনটা তোমরা কিন্তু মানবীয় ভূগোলেও পেয়েছো, তবে এখানে স্পেসিফিক ভাবে তোমাকে ভারতের জনসংখ্যা সম্পর্কে জানতে হবে। সময় নষ্ট একেবারেই নয়, আমরা ডিরেক্ট ক্লাসটা শুরু করে দিই। হাতের কাছে অবশ্যই খাতা পেন রাখো, প্রয়োজনীয় কথাগুলো প্রয়োজনীয় অংশগুলো নোট করতে থাকো, কারণ সময় বেশি নেই, তাই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা তোমাকে দেখতে হবে এবং বুঝে নিতে হবে, যাতে এখান থেকে যাই প্রশ্নই আসুক না কেন তুমি সেটার উত্তর করতে পারো। দেখো, জনসংখ্যা জনসংখ্যা জিনিসটা কি এবং তার কি গুরুত্ব সেটা আগে একটু বলে নিই। যে কোনো দেশের, যে কোনো রাজ্যের বা সার্বিক জনজাতির উন্নতি নির্ভর করে কিন্তু এই জনসংখ্যার উপরে। মানে জনসংখ্যা হচ্ছে দেশের সম্পদ। যে দেশ যতটা জনসংখ্যার দিক থেকে সমৃদ্ধ, সেই জনসংখ্যাটা কি রকম প্রকৃতির তার উপর নির্ভর করবে সেই দেশটা কি রকম হবে, উন্নত দেশ না উন্নয়নশীল দেশ, এইরকম কিন্তু নির্ভর করে থাকে। তো সেই রকম স্বাভাবিকভাবেই তাহলে ভারতের জনসংখ্যাও কিন্তু ভারতের অবশ্যই সম্পদ। এইবার এই ভারতের জনসংখ্যা কত বা কি রকম সেটা কিভাবে নির্ণয় করা হয়, তার জন্যই কিন্তু রয়েছে সেন্সাস, যেটার নাম তোমরা হয়তো শুনে থাকবে বা এর আগে মানবীয় ভূগোল পড়তে গিয়ে মানবীয় ভূগোলের যে জনসংখ্যা পোর্শন ছিল সেখানেও কিন্তু আমি তোমাদেরকে এই সেন্সাস বা আদমশুমারি সম্পর্কে জানিয়েছি। প্রত্যেক 10 বছর অন্তর ভারতের জনগণনা করা হয়, যেটাকেই কিনা বলা হয়ে থাকে আদমশুমারি বা সেন্সাস। সেখানে যে শুধুই জনগণনা করা হয় এমন কিন্তু নয়, তারই সঙ্গে সঙ্গে নেওয়া হয় সামাজিক এবং অর্থনৈতিক বিভিন্ন রকমের পরিসংখ্যান। তবে এই আদমশুমারির মূল বিষয়বস্তু বা বেশি গুরুত্বপূর্ণ যে অংশটা সেটাই কিন্তু হচ্ছে জনগণনা করা। দেখো, আদমশুমারি এই যে কথাটা, এই কথাটা কিন্তু উর্দু শব্দ থেকে এসেছে, দুটো শব্দ থেকে, আদম আর শুমারি। আদম যার অর্থ হচ্ছে মানুষ বা জন, আর শুমারি অর্থাৎ হচ্ছে গণনা। তো এই সেন্সাস বা আদমশুমারি থেকে জনগণনা করা হয় বা বোঝা যায় একটা দেশের জনসংখ্যা কত। ভারতে প্রতি 10 বছর অন্তর অন্তর যে জনগণনা করা হয়, সেখানে আমাদের লাস্ট জনগণনা হয়েছিল 2011 সালে। সেই আদমশুমারি অনুসারে ভারতের যে মোট জনসংখ্যা সেটা হচ্ছে প্রায় 121 কোটি। সুতরাং বুঝতেই পারছো একটা বিরাট সংখ্যক জনসংখ্যা কিন্তু আমাদের ভারতবর্ষে রয়েছে। তো এই যে বিরাট জনসংখ্যা, তাহলে এই জনসংখ্যার বিচারে বিশ্বে ভারতের স্থান কত নম্বর সেটা যদি দেখতে হয়, তাহলে আমরা কি দেখব না, ভারতের স্থান বিশ্বে দ্বিতীয় জনসংখ্যার বিচারে। কার পরে? চীনের পরে। চীন প্রথম, সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে চীনে, আর ঠিক তারপরেই কিন্তু জনসংখ্যা বিশিষ্ট যে দেশ সেটা হচ্ছে ভারতবর্ষ। এখানে আমি তোমাদের প্রশ্নও দিয়েছি, দেখো 2011 সালে জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা কত, তাহলে এখানে অবশ্যই সঠিক যে উত্তরটা সেটা হবে প্রায় 121 কোটি। জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত নম্বর, তাহলে অবশ্যই হবে দ্বিতীয়। তোমাকে সেখানে প্রশ্নটা দিয়ে অপশন দিয়ে দিতে পারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তো সেখান থেকে তোমাকে তাহলে লিখতে হবে দ্বিতীয়। এরপরে বলেছি ভারতের সর্বাধিক জনসংখ্যা কোথায় রয়েছে, মানে কোথায় মানে কোন রাজ্যে রয়েছে এটা জানতে চাওয়া হয়েছে। দেখো, ভারতবর্ষের সব জায়গাতেই যে জনসংখ্যা একই রকম রয়েছে এমন কিন্তু নয়, কোথাও কম কোথাও বেশি রয়েছে। যেখানে সমস্ত রকমের সুযোগ সুবিধা রয়েছে সেখানে স্বাভাবিকভাবেই জনসংখ্যা বেশি হবে, আর যেখানে দুর্গম এলাকা সেখানে স্বাভাবিকভাবেই জনসংখ্যাটা কম হবে। তো আমাদের এই যে পরিসংখ্যান অনুযায়ী বা জনগণনা অনুযায়ী দেখা যাচ্ছে যে ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। সুতরাং এই প্রশ্নের উত্তর আমরা বলবো কি, উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন ছিল ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বনিম্ন, কোন জায়গায় সর্বনিম্ন
জনসংখ্যা রয়েছে, সেটা অবশ্যই উত্তর হবে সিকিম। তাহলে সিকিমের জনসংখ্যা সব থেকে কম। এখানে কিন্তু আমি বারবার হাইলাইট করছি যে কথাটা, সেটা হচ্ছে জনসংখ্যা। তোমাদের প্রশ্ন কিন্তু দুরকম হতে পারে, একটা জনসংখ্যার বিচারে, আবার একটা হবে জনঘনত্বের বিচারে। তাই তোমাকে বুঝে নিতে হবে কি জানতে চেয়েছে, জনসংখ্যা নাকি জনঘনত্ব। জনসংখ্যা মানে মোট জনসংখ্যার কথা বলা হচ্ছে, আর জনঘনত্ব কিন্তু নির্দিষ্ট আয়তন জায়গার উপরে কতটা জনসংখ্যা রয়েছে সেটার উপর। সুতরাং তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। তাহলে আমাদের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, আর সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম। আর এরপরের প্রশ্ন রয়েছে, দেখো ঠিক যেটা বলছিলাম, অর্থাৎ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি। এই বিচারে মানে ঘনত্বের বিচারে সর্বাধিক সেটা হচ্ছে বিহার। বিহারের জনঘনত্ব সব থেকে বেশি, মানে তার লোক সংখ্যা যেরকম সেই অনুপাতে জমির পরিমাণটা কম, তার ফলে জনঘনত্বটা বেশি। তাই জনঘনত্বের বিচারে বিহারের স্থান হচ্ছে প্রথম। আর তারপরে বলা হয়েছে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি, মানে অনেকটা জায়গা রয়েছে অথচ তুলনায় জনসংখ্যা কম, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এই কথাগুলো কিন্তু তোমাকে মনে রাখতেই হবে, অবশ্যই নোট করো, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তোমরা যদি এই টেক্সট বইয়ের অনুশীলন করতে থাকো সেখানে যেমন পাবে, তোমরা যদি সেট প্রশ্ন প্র্যাকটিস করতে থাকো, সেটা কোশ্চেন ব্যাংকের হতে পারে, টেস্ট পেপারের হতে পারে, সেখানেও কিন্তু তোমরা দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু থাকেই। সুতরাং এগুলো খুব ভালো করে তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে বলা হচ্ছে ভারতের কোন রাজ্যে নারী পুরুষ অনুপাত সর্বাধিক। নারী পুরুষ অনুপাত মানে যেটা হচ্ছে লিঙ্গানুপাত বলা হচ্ছে, সেটা সর্বাধিক হচ্ছে কেরলে। কেরলে নারী এবং পুরুষের অনুপাতটা হচ্ছে প্রায় সমান সমান। এই উত্তরটা তাহলে হলো কেরল। আর এখানে একদম শেষে যে প্রশ্নটা করা হয়েছে সেটা বলা হচ্ছে কি ভারত কি জনাকীর্ণ দেশ। এখানে উত্তরটা হবে অবশ্যই ভারত একটি জনাকীর্ণ দেশ। তার কারণ ভারতের যে জনসংখ্যা রয়েছে সেই অনুপাতে ভারতের মোট যে আয়তন জমি রয়েছে সেটার পরিমাণ তুলনায় কম। স্বাভাবিকভাবেই ভারতকে জনবহুল দেশ বা জনাকীর্ণ দেশ বলতেই হবে। এইবার দেখো আমি তোমাদেরকে এখানে একটা শ্রেণী বিভাগ দেখিয়েছি, সেটা কিসের ভিত্তিতে, জনসংখ্যার ঘনত্বের বিচারে ভারতের যে ঘনবসতিপূর্ণ অঞ্চল সেগুলো কিরকম ভাগে বিভক্ত সেটা দেখিয়েছি। আগে জানতে হবে তাহলে জনঘনত্বটা কি। জনঘনত্ব হচ্ছে কি না, প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করছে সেটাই হচ্ছে জনঘনত্ব। তাহলে প্রতি বর্গ কিলোমিটার জায়গাতে যত সংখ্যক মানুষ বসবাস করে সেটাই হচ্ছে সেখানকার জনঘনত্ব। তো এই অনুযায়ী মানে প্রতি বর্গ কিলোমিটারে কত মানুষ বাস করছে এর ভিত্তিতে ভারতের যে আঞ্চলিক বন্টন সেটা আমি এখানে দেখিয়েছি, জনসংখ্যার যে বন্টন সেই অনুযায়ী দেখো 5টা ভাগে ভাগ করা হচ্ছে। সেই 5টা ভাগ কি কি, একটা বলা হচ্ছে অতি ঘনবসতিপূর্ণ অঞ্চল, তারপরে বলা হচ্ছে ঘনবসতিপূর্ণ অঞ্চল, তারপরে বলা হচ্ছে মধ্যম ঘনবসতিপূর্ণ অঞ্চল, তারপরে নিম্ন ঘনবসতিপূর্ণ অঞ্চল, আর একদম শেষে বলা হচ্ছে অতি বিরল ঘনবসতিপূর্ণ অঞ্চল। এইবার দেখো যেটা আমরা বলছি যে অতি ঘনবসতিপূর্ণ অঞ্চল, এখানে জনসংখ্যাটা কিরকম মানে জনঘনত্বটা কিরকম, সেটা হচ্ছে না প্রতি বর্গ কিলোমিটারে এখানে বাস করতে হবে 1000 জনের বেশি মানুষ, তবেই সেটাকে বলা হবে অতি ঘনবসতিপূর্ণ অঞ্চল। আবার বলছি প্রতি বর্গ কিলোমিটার জায়গায় যদি 1000-এর বেশি মানুষ বাস করে তবে সেই জায়গাটাকে বলা হবে অতি ঘনবসতিপূর্ণ অঞ্চল। সেই হিসাবে যে যে জায়গাগুলোর কথা আমরা বলতে পারি, যে যে রাজ্যের কথা, সেখানে দেখো বলেছি বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি। একটু আগেই তোমাদের বললাম যে বিহারের জনঘনত্ব সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য সেটা হচ্ছে বিহার। আর এই যে আমরা দিল্লির কথা উল্লেখ করেছি, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সর্বাধিক, সেক্ষেত্রে কিন্তু তোমাকে লিখতে হবে দিল্লি, সেটা একেবারেই বিহার নয়। তোমাকে প্রশ্নটা বুঝতে হবে, এমসিকিউ প্রশ্ন, ওই সময়ের মধ্যে বুঝতে গেলে হয়তো তোমার গুলিয়ে যেতে পারে, তাই এগুলো আগে থেকেই তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। আবার বলছি প্রশ্ন দুটো ভালো করে বোঝো। তোমাকে যদি বলা হয় ভারতের জনঘনত্বপূর্ণ রাজ্য বেশি, অতি জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি, তাহলে তোমাকে বলতে হবে বিহার। আর যদি বলা হয় ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সর্বাধিক, তাহলে তোমাকে লিখতে হবে কিন্তু দিল্লি। আশা করছি বুঝতে পেরেছো। এই হয়ে গেল আমাদের অতি ঘনবসতিপূর্ণ অঞ্চল। এরপরে রয়েছে ঘনবসতিপূর্ণ অঞ্চল। তাহলে এখানে প্রতি বর্গ কিলোমিটারে কত লোক বাস করতে হবে, সেটা হচ্ছে 501 থেকে 1000-এর মধ্যে। 501-এর বেশি মানুষ থাকবে কিন্তু 1000-এর মধ্যে, তাহলে সেই এলাকাকে বলা হবে ঘনবসতিপূর্ণ অঞ্চল। আর তার উদাহরণ হিসেবে আমি তোমাদের বলেছি দেখো উত্তরপ্রদেশ, কেরল, পাঞ্জাব, তামিলনাড়ু, আরো কিছু কিছু জায়গা রয়েছে। তো এই হয়ে গেল ঘনবসতিপূর্ণ অঞ্চল।
অঞ্চল, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করতে হবে 251 জনের বেশি কিন্তু 500 জনের কম, তবেই তাকে বলা হবে মধ্যম ঘনবসতিপূর্ণ অঞ্চল। উদাহরণ হিসেবে আমি বলেছি, দেখো যে রাজ্যগুলোর কথা, সেটা হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, আরো কিছু কিছু রয়েছে। তো এরপর আছে নিম্ন ঘনবসতিপূর্ণ অঞ্চল, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করবে কত মানুষ? 101 জনের বেশি কিন্তু 250 জনের কম, সেটাকে বলা হবে নিম্ন ঘনবসতিপূর্ণ অঞ্চল। আর সেখানে উদাহরণ হিসেবে যেটা আমি বলেছি, দেখো মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, আরো সমস্ত রয়েছে। তো এরপরে যেটা রয়েছে একদম লাস্ট, সেটা হচ্ছে অতি বিরল ঘনবসতিপূর্ণ অঞ্চল। সেখানে কত মানুষ বাস করবে না, প্রতি বর্গ কিলোমিটার এলাকায় 100 জনেরও কম মানুষ বাস করবে, তবে সেটাকে বলা হবে অতি বিরল বসতিযুক্ত অঞ্চল। তাহলে সেখানে উদাহরণ আমরা বলছি কি, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি। তো এখানটা ভালো করে বুঝে নাও, জনঘনত্বের দিক থেকে সর্বনিম্ন এমন রাজ্য হচ্ছে অবশ্যই অরুণাচল প্রদেশ, সেটা কিন্তু আমরা আগেই বলেছি। আর যদি তোমাকে বলা হয় যে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব সর্বনিম্ন, তাহলে সেখানে তোমাকে লিখতে হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে তোমাকে আগে বুঝতে হবে জনসংখ্যা বলেছে না জনঘনত্ব বলেছে, তারপরে বুঝতে হবে কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে নাকি এমনি রাজ্যের কথা বলেছে, সেই অনুযায়ী কিন্তু উত্তরগুলো বদলে বদলে যাবে। তাই এগুলো অবশ্যই নোট করো আর খুব মন দিয়ে এখানটা বুঝে নাও। যাক, এইটুকু আলোচনার মধ্যে দিয়ে আমরা যেটা দেখলাম যে ভারতের জনসংখ্যার বন্টনের মধ্যে কিন্তু তারতম্য রয়েছে। এই জনসংখ্যার বন্টনের তারতম্যের পিছনে নিশ্চয়ই তাহলে কারণও রয়েছে, বেশ কিছু থাকবে প্রাকৃতিক কারণ, কিছু থাকবে অপ্রাকৃতিক কারণ। এখন আমরা সেইগুলোই আলোচনা করে নেব। তবে ওই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করার আগে বলি, যদি চ্যানেলে প্রথম এসে থাকো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। আজকের উপস্থাপনা নিয়ে তোমার যদি কিছু বলার থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। নেক্সট কোন ক্লাসটা পেতে চাইছো সেটাও কিন্তু তুমি কমেন্ট করে জানাতে পারো। আর আজকের এই উপস্থাপনা যে তুমি মনোযোগ সহকারে দেখছো তার জন্য তুমি একটা টার্ম লিখে দাও, তাহলেই আমি বুঝতে পারবো, সেটা হচ্ছে সেন্সাস। এই কথাটা কমেন্টে লেখো, তাহলেই বুঝবো যে তুমি মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখেছো। সেন্সাস কথাটা কমেন্টে উল্লেখ করে দাও। এইবারে তাহলে দেখো, এই যে আমরা বলছি ভারতের জনসংখ্যা বন্টনটা তারতম্য রয়েছে, সেই তারতম্যের কারণগুলোকে আমরা দুটো ভাবে আলোচনা করতে পারি। কিছু কিছু রয়েছে প্রাকৃতিক কারণ আর কিছু রয়েছে অপ্রাকৃতিক কারণ। তো প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমেই যদি আমরা বলি ভূপ্রকৃতির কথা, তাহলে যেটা বন্ধুর ভূপ্রকৃতি হবে, যেমন মালভূমি বা পার্বত্য অঞ্চল, স্বাভাবিকভাবেই সেখানে জনসংখ্যা কম হবে, কিন্তু সমতল ভূমিতে জনসংখ্যাটা বেশি হবে। আবার জলবায়ু যদি দেখি, যেখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, মনোরম প্রকৃতির, বা যেখানে বৃষ্টিপাত এবং উষ্ণতা কৃষিকার্যের জন্য অনুকূল, সেখানে স্বাভাবিকভাবেই জনসংখ্যা বেশি হবে। কিন্তু যেখানে অতি শীতল বা অত্যন্ত উষ্ণ বা গ্রীষ্মপ্রধান অঞ্চল, সেই জায়গাগুলোতে কিন্তু জনসংখ্যাটা তুলনায় কম হবে। আবার মৃত্তিকার ক্ষেত্রেও একই রকম, উর্বর মৃত্তিকাযুক্ত অঞ্চল অর্থাৎ সেখানে যেটা পলি সমৃদ্ধ বা দোআঁশ মৃত্তিকাযুক্ত অঞ্চলে, সেখানে কিন্তু জনসংখ্যাটা বাড়বে। আবার মরু মৃত্তিকা অঞ্চল যেহেতু অনুর্বর প্রকৃতির, সেখানে কিন্তু জনসংখ্যার পরিমাণটা কম হবে, কারণ সেখানে চাষবাসের সুযোগটা থাকবে না। তারপরে দেখো নদ নদী, নদ নদীর ক্ষেত্রে অনেক রকমের সুযোগ সুবিধা রয়েছে। কেমন না, নদ নদী তীরবর্তী এলাকায় জমি যেমন উর্বর প্রকৃতির হবে, কৃষিকার্যের জন্য সেটা সহায়ক হয়ে উঠবে। তাছাড়া নদী পথে যাতায়াত ব্যবস্থাটা ভালোভাবে গড়ে উঠতে পারবে। তেমনি নদ নদীকে কেন্দ্র করে বহু মানুষ কিন্তু মৎস্য শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে, তাই নদ নদী তীরবর্তী এলাকাতেও জনসংখ্যাটা তুলনায় বেশি হবে। কিন্তু নদী তীরবর্তী এলাকা থেকে বহু দূরের কোনো জায়গায় কিন্তু জনসংখ্যা তুলনায় কম হবে। আবার দেখো খনিজ সম্পদ, কোনো একটা এলাকা সেখানে সমস্ত দিকটাই হয়তো প্রতিকূল, অনুকূল একেবারেই নয়, কিন্তু সেখানে এমন কিছু খনিজ সম্পদের প্রাচুর্যতা রয়েছে যে সেই মূল্যবান খনিজ সম্পদকে কেন্দ্র করে সেটা উত্তোলন থেকে শুরু করে সেটাকে বাজারজাত করা পর্যন্ত বিভিন্ন কাজে নিয়োজিত থাকার জন্য সেখানে কিন্তু জনসংখ্যার পরিমাণটা বেড়েছে, এমনও হতে পারে। তো এই সমস্ত হচ্ছে প্রাকৃতিক কারণ, তার কারণে জনসংখ্যার বন্টনের তারতম্য হয়। আবার অপ্রাকৃতিক কারণ আমরা যদি দেখি তাহলে কি দেখবো, প্রথমেই বলেছি পরিবহন, যেখানে পরিবহন ব্যবস্থা উন্নত সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই জনসংখ্যা খুব ভালো পরিমাণে থাকবে। পরিবহন ব্যবস্থা অনুন্নত দুর্গম অঞ্চল, সেখানে কিন্তু জনাধিক্যটা কম হবে। আবার বলছি শিল্পোন্নতি, শিল্পের প্রাচুর্যতা যেখানে রয়েছে, শিল্পের উন্নতি যেখানে ঘটেছে, স্বাভাবিকভাবেই শিল্পের জন্য প্রয়োজনীয় শ্রমিকের জন্য লোক দরকার হবে। শিল্পের নানান রকম অন্যান্য কাজের জন্য কিন্তু লোক সংখ্যার প্রয়োজন, এবং ওই শিল্পকে কেন্দ্র করে ধীরে ধীরে লোক সংখ্যার মাত্রাটা বাড়তে থাকবে। তাহলে শিল্পোন্নতি ঘটলে জনসংখ্যার পরিমাণটাও কিন্তু ওই এলাকায় বেড়ে যাবে, আর যেখানে শিল্পের উন্নয়ন নেই সেখানে জনসংখ্যার পরিমাণ কমে যাবে। এরপরে বলা হচ্ছে
ধর্মীয় কারণ, বেশ কিছু জায়গা রয়েছে ধর্মীয় কারণে যেগুলো কিন্তু বেশ জনসংখ্যাটা অনেকটা বেড়ে গেছে। সেই হিসেবে আমরা যদি দেখি সেখানে আমরা কি দেখতে পারবো, মথুরা, বৃন্দাবন, নবদ্বীপ, এই সমস্ত নদিয়া, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু জনসংখ্যার মাত্রাটা বেশি হয়েছে এই কারণে, ধর্মীয় কারণে, ধর্মকে কেন্দ্র করে সেখানে জনসংখ্যার মাত্রাটা বেড়েছে। এইরকমই আরো বেশ কিছু জায়গার কথা আমরা বলতে পারি, যেমন গয়া, পুরী, হরিদ্বার, বারাণসী, এই সমস্ত এলাকায় কিন্তু এই কারণে জনসংখ্যা বেশি। এই সমস্ত জায়গায় তোমরা যদি কেউ গিয়ে থাকো তাহলে দেখবে যে সারাক্ষণই মনে হচ্ছে যেন এত মানুষ কোথায় ছিল, এরকম একটা ফিল হতে থাকে। তো এরপরে দেখো শিক্ষা সংস্কৃতি, এমন কিছু কিছু জায়গা রয়েছে যেটা শিক্ষার জন্য বা সংস্কৃতি মনস্ক এলাকা হওয়ার জন্য সেখানে জনসংখ্যাটা বেড়ে গেছে। যেমন আমরা বলতে পারি শান্তিনিকেতনের কথা। আবার পরের যে পয়েন্ট সেখানে আমরা বলেছি সরকারি নীতি, বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো রাজধানীর স্থানান্তর হয়েছে বা নতুন কোনো শিল্পাঞ্চল গড়ে উঠেছে বা মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে উঠেছে, সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু জনসংখ্যাটা বেড়ে যাবে। আর সেইগুলো ঘটলো কি কারণে, সরকারি নীতিজনিত কারণে। তাহলে সেই কারণেও কিন্তু জনসংখ্যার তারতম্য হয়ে থাকে। তাহলে ভারতের এই যে ক্রমাগত জনসংখ্যা বাড়ছে তার পিছনে কি কারণ রয়েছে, আমি এখানে কিছু পয়েন্ট দেখিয়েছি, এই পয়েন্টগুলো তোমাদেরকে বলেও দিচ্ছি, বুঝে নাও যে ভারতের জনসংখ্যা অধিক বৃদ্ধির কি কারণ। প্রথমেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সচেতনতার অভাব। মানুষের মধ্যে এখনো সেই সচেতনতা তৈরি করা যায়নি যে সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হয়ে গেলে কি কি সমস্যা তৈরি হতে পারে। আর মানুষের মধ্যে সচেতনতা না থাকলে এই সমস্যা কিন্তু থাকবেই। তারপরে বলা হয়েছে শিক্ষার নিম্ন মান, এখনো পর্যন্ত যথোপযুক্ত শিক্ষিত করে তোলা যায়নি পুরো সমাজকে। তার কারণে শিক্ষার অভাবের কারণেই কিন্তু এই জনসংখ্যা বৃদ্ধি নিয়ে কোনো রকম হেতু নেই অনেক মানুষের মধ্যেই এখনো। তাই এই কারণটা একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, শিক্ষার মানোন্নয়ন অবিলম্বে দরকার। তার ফলে সচেতনতা আসবে, সচেতনতা এলেই কিন্তু এই অধিক জনসংখ্যাটাকে রোধ করা সম্ভব হবে। তারপরে বলা হচ্ছে দারিদ্রতা, অনেক অর্থনীতিবিদরা কিন্তু এই দারিদ্রতাকে একটা চরম কারণ হিসাবে তুলে ধরেছেন জনসংখ্যা বৃদ্ধির পিছনে। দারিদ্রতা যদি ঘোচানো সম্ভব হয় তাহলে জনসংখ্যা বৃদ্ধির হারটাও কিন্তু কমে যাবে। এর পরবর্তী পয়েন্টে বলা হচ্ছে শ্রমের চাহিদা। তো এই শ্রমের চাহিদার ক্ষেত্রে কি এর বিকল্প করা যায় সেটার দিকেও কিন্তু নজর দিতে হবে। তার কারণ শ্রমের চাহিদা থাকার কারণেও কিন্তু জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। এরপরে বলা হচ্ছে পুত্র সন্তানের ইচ্ছা, এমন এখনো বহু পরিবার রয়েছে যেখানে তারা মনে করে না যে মেয়ে আর ছেলে দুই সমান বা দুজনের সমান অধিকার, এটা মনে করে না। তারা তাদের যে পুত্রাকাঙ্ক্ষা বা ছেলের পাওয়ার যে ইচ্ছে, সেখান থেকেও কিন্তু ক্রমাগত জনসংখ্যা বাড়তে থাকছে। তো এই একটা পয়েন্ট। তেমনি গুরুত্বপূর্ণ আরো একটা কি পয়েন্ট, এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি। আগে কি হতো, জন্ম হার যেমন বেশি ছিল, মৃত্যু হারও কিন্তু বেশি ছিল। এখন জন্ম হার যতটা পরিমাণে আছে তার তুলনায় মৃত্যু হার কমেছে, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সাধন হয়েছে। তার কারণে শিশু জন্মের পরপরই যে মারা যাওয়ার ঘটনা সেটা কিন্তু কমে গেছে। তার ফলে, এবং শুধু শিশু নয়, একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত মৃত্যু হারটা যেহেতু কম, তার ফলে জনসংখ্যাটাও বেড়ে যাচ্ছে। এর পরের পয়েন্টে বলা হচ্ছে নীতি রূপায়ণ। এই নীতি রূপায়ণটা কি, ছোট পরিবার সুখী পরিবার, এই নীতিটা কিন্তু এখনো পর্যন্ত বহু মানুষজনের মনের মধ্যে আনানো সম্ভব হচ্ছে না। আর তার কারণেই এই নীতি নির্ধারণ সঠিকভাবে হচ্ছে না বলেই জনসংখ্যা বেড়ে যাচ্ছে। তারপরে বলা হচ্ছে পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনারও অভাব রয়েছে। একটা পরিবারের জনসংখ্যা তার আয় অনুপাতে কত হলে সেই পরিবারটা সুস্থ স্বাভাবিক সচ্ছলভাবে বেঁচে পড়তে থাকতে পারবে, সেই পরিকল্পনার যথেষ্ট অভাব রয়েছে। তার কারণেই কিন্তু জনসংখ্যা বাড়ছে ক্রমাগত। এরপরে বলা হচ্ছে নারী অবহেলা। এর সঙ্গে সঙ্গে তোমরা একটা করতে পারো কুসংস্কার। কুসংস্কারের দিক থেকে এবং নারীদের প্রতি অবহেলার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় জনসংখ্যা বাড়ার এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। কারণ একজন নারী তার মানসিকভাবে সে প্রস্তুত থাক না থাক, ইচ্ছে থাকুক বা না থাকুক, জোরপূর্বক অনেক সময় তাকে কিন্তু সন্তান ধারণের জন্য বাধ্য করা হয়। তার ফলেও কিন্তু জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। এরপরে দেখো বলা হচ্ছে অনুপ্রবেশ। অনুপ্রবেশ হচ্ছে কি, অন্য জায়গা থেকে এই দেশে এসে বসবাস করা। এই সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়। স্বাধীনতা পরবর্তী সময়ে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে বহু শরণার্থী কিন্তু ভারতে এসেছে এবং তারা বসবাস করছে। তার ফলে সেই সংখ্যাটা একটা অতিরিক্ত হিসেবে ভারতের সম্পদের ওপরে কায়েম করছে। এইভাবে কিন্তু জনসংখ্যার মাত্রাটা ক্রমাগত বেড়ে চলেছে। এইবার দেখো, আমরা যদি ভারতের মেল ফিমেল রেশিও দেখি, অর্থাৎ লিঙ্গানুপাত যদি দেখি, তাহলে সেখানেও কিন্তু সব জায়গায় যে সমান অনুপাত পাবে এরকম কিন্তু নয়। তো এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসে, সর্বনিম্ন লিঙ্গানুপাত কোন রাজ্য আর সর্বাধিক লিঙ্গানুপাত কোন রাজ্য।
এখানে তোমাদের বলে রাখি হরিয়ানা হচ্ছে সর্বনিম্ন আর কেরল হচ্ছে সর্বাধিক। কেরলে লিঙ্গানুপাত জিনিসটাকে আগে একটু বুঝে নাও, প্রতি 1000 জন পুরুষে নারী কতজন, মানে 1000 জন পুরুষ পিছু কতজন নারী রয়েছে সেটাকেই বলা হচ্ছে লিঙ্গানুপাত। তো সেই অনুযায়ী কেরলের লিঙ্গানুপাত হচ্ছে সর্বাধিক, আর আমরা বললাম হরিয়ানা এটা হচ্ছে সর্বনিম্ন লিঙ্গানুপাতযুক্ত রাজ্য। এখান থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে, তাই এই দুটো একটু অবশ্যই নোট করো। এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভারতের জনসংখ্যা এই যে বেড়ে যাচ্ছে, তাহলে তার কারণটা তো আমরা বুঝলাম, এখন আমাদেরকে বুঝতে হবে সমস্যা, এর কারণে কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে। তো একেবারে শেষের অংশে আমরা চলে এসেছি, আর অল্প একটুই বাকি আছে ক্লাসটা। এতক্ষণ সময় ধরে যে মনোযোগ সহকারে তোমরা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। তো নেক্সট ক্লাসে তোমরা কোনটা পেতে চাইছো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবে না। দেখে নাও, ভারতের জনসংখ্যার সমস্যা হিসাবে রয়েছে ভূমিহীনতা। আমরা আগেই বললাম এটা হচ্ছে জনাকীর্ণ দেশ বা জনবহুল দেশ, এখানে সম্পদ যতটা রয়েছে, জায়গা জমি যতটা রয়েছে তার থেকে বেশি কিন্তু জনসংখ্যা, তার ফলে বহুজনকে কিন্তু এই ভূমিহীনতায় ভুগতে হচ্ছে। তাহলে এটা একটা ভারতের জনসংখ্যার সমস্যা। আবার বলা হচ্ছে বেকারত্ব, এত পরিমাণে বেকারত্বের হার বেড়ে যাচ্ছে ক্রমাগত, জনসংখ্যা বাড়ছে কিন্তু সেই অনুপাতে কাজ নেই, তার ফলে বেকার মানুষের সংখ্যাটা কিন্তু ক্রমাগত বাড়ছে, তার হারটা ক্রমাগত বেড়ে যাচ্ছে, এটা ভারতের জনসংখ্যার একটা সমস্যা। নেক্সট বলা হচ্ছে খাদ্য, প্রয়োজনীয় যে খাদ্য, শুধুমাত্র বেঁচে পড়তে থাকার জন্য পেটটুকু ভরানোর যে খাদ্যের রসদ সেটাতেও কিন্তু ঘাটতি বা টান পড়ছে, তার কারণে বাইরে থেকে আমদানি করতে হচ্ছে। এই খাদ্য সমস্যাও কিন্তু ভারতের একটা বড় সমস্যা, তৈরি হচ্ছে বা উৎপাদন হচ্ছে যে পরিমাণ তার থেকে বেশি পরিমাণ লাগবে, তাই ঘাটতি থেকে যাচ্ছে, তাই খাদ্য সমস্যা একটা বড় সমস্যা। এরপরে বলা হচ্ছে বাসস্থান, যদি আমরা এখানে আগে দেখলাম ভূমিহীনতা, তাহলে ভূমিহীনতাতেই যদি মানুষ ভোগে সে বাসস্থানটা নির্মাণ করবে কোথায়? বাসস্থান মানে বসবাসের জন্য উপযুক্ত জায়গা, তার তো জায়গাই থাকছে না, তাহলে সে বসবাস করার জন্য যে কুটির ঘর তৈরি করবে সেটা করবে কোথায়? তাই বাসস্থানের সমস্যাও কিন্তু রয়েছে। তারপরে দেখা যাচ্ছে স্বাস্থ্য, এত বিশাল বিপুল পরিমাণ জনসংখ্যা যে তাদের স্বাস্থ্যের যথাযথ যেটুকুনি দরকার সেই প্রাইমারি চিকিৎসাটুকু সবসময় কিন্তু দিয়ে ওঠা সম্ভব হয় না, তার ফলে এখানকার স্বাস্থ্য পরিষেবাতেও কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে। তো এই সমস্তই হচ্ছে ভারতের জনসংখ্যার সমস্যা। তো আজকের আলোচনা এইটুকুই ছিল তোমাদের জন্য উপস্থাপনা, যেখানে আমরা দেখে নিলাম ভারতের জনসংখ্যা। পরবর্তী ইউনিট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।